রাজনীতি সাম দাম দণ্ডভেদের আরো একটা এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত। সঙ্গে আমি স্বর্ণালী, আমার সঙ্গে ময়ূখ, শুভ্রাংশু। এবং এই মুহূর্তে খেলা তো জমে উঠেছে, রঙ্গ জমে উঠেছে। সুপ্রিম কোর্টে এদিক ওদিক সেদিক করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় যেখানে লেজে গোবরে হওয়ার মতো অবস্থা হচ্ছে, সেখানে নতুন নতুন তথ্য সামনে আসছে, নতুন নতুন নামবাদ, কবে ফাইনাল লিস্ট কবে সামনে আসবে, কবে আসবে না। এর মধ্যেই যেখানে আরো খেলাটা জমছে তা হচ্ছে, যদি এই মাত্র 2-3 দফাতেই ভোট হয় তাহলে সেক্ষেত্রে রাজ্য পুলিশ কিভাবে ভোটটা পরিচালনা করবে, সেন্ট্রাল কত ফোর্স আসবে, ইলেকশন কমিশনের এরকম রণংদেহী মুহূর্ত, এরকম রণংদেহী লড়াই, মানে একদম বিনা যুদ্ধে নাহি দেব সূচগ্র মেদিনী, এবং রাজ্যের সঙ্গে এই সেন্ট্রাল ইলেকশন কমিশনের এই লড়াইটা বহুদিন এই রাজ্যে এইরকম মাত্রায় আমরা দেখতে পাইনি, এখন দেখছি। কিন্তু শেষ পর্যন্ত গোলটা কে দেবে, এগিয়ে কে যাবে? ময়ূখ, কি বলবে? দেখো, অনেকগুলো বিষয় হচ্ছে। 28 তারিখ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে প্রথম যে তালিকা, সেই তালিকাটা প্রকাশ হচ্ছে, কিন্তু তারপরেও একটা রিজয়েন্ডারের মতন দেওয়া আছে, অর্থাৎ তারপরেও সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে। এইটা করতে করতে যে ডিলেটা হচ্ছে, সেই ডিলেতে সবচেয়ে বড় সমস্যায় মমতা বন্দ্যোপাধ্যায় পড়বেন। কারণ কাউন্টিংটা যদি ওই মে মাসের দিকে চলে যায়, 3, 4, 5 একটা ব্রিদিং স্পেস থাকবে তৃণমূলে। 5-এর পরে যদি কাউন্টিং হয়, তাহলে কেয়ারটেকার সরকার বা এমন কোনো, আমরা দেখেই নিয়েছি যে বেনজির ভাবে জুডিশিয়াল অফিসাররা বাংলায় এসআইআরটা করাচ্ছে, তা কাউন্টিংটা কেন করাতে পারবে না? সুতরাং এমন একটা পরিস্থিতি, যে পরিস্থিতিতে নির্বাচন কমিশন করছে ঠিকই, কিন্তু নির্বাচন কমিশনের হাতেও এখন সম্পূর্ণটা নেই। নির্বাচন কমিশন হাত তুলে দিয়েছে যে না, ঠিক আছে, আমরা যখন কিছুই পাচ্ছি না, তাহলে দেশের জুডিশিয়ারি ঢুকুক। শুভ্রাংশুদা, বিচার ব্যবস্থা এবার এসআইআর এর মতন একটা পদ্ধতিতে ঢুকছে, এবং কাউন্টিংয়েও যদি ঢুকে পড়ে, এটা একটা নজির তৈরি হবে। মানে নির্বাচন কমিশনের হাতে শুভ্রাংশুদা নেই, আর মানে নির্বাচন কমিশন রাজ্য সবের ঊর্ধ্বে, সবকিছু এখন কোর্ট থেকে হচ্ছে। না, এই ঘটনাটা একটা অভূতপূর্ব ঘটনা। মানে আমি যতদূর মনে পড়ছি, আমার মনে পড়ছে না এই মানে টোটটা এই ধরনের রঙ্গ। ইলেকশনটা তো তুমি বলছিলে, বলছিলাম, কিন্তু এইটা বিপুল একটা এলাকা জুড়ে, মানে গোটা রাজ্য জুড়ে, মানে এরকম, মানে আমি বলতে চাইছি এটা একটা, মানে এই বঙ্গ একটা আলাদা রঙ্গ চলছে। মানে গোটা ভারতবর্ষে এত ইলেকশন হয়েছে, এত মানে ঘটনা ঘটছে, কিন্তু এই ধরনের ঘটনা বাংলা আগে দেখেনি, দেশ আগে দেখেনি। যেখানে আদালতে যায় কি, লোকে ভোটে হেরে যাওয়ার পর আমি ভোটে হেরে গেছি কেন কাঁচা কাঁচা করে দিয়ে যায়, আমি ভোটে জিতেছিলাম, এত ভোট পেয়েছিলাম, ভোট হোক। কিন্তু এই ধরনের সার্বিক ব্যাপারটাকে আদালতকে বলতে হচ্ছে না, ঠিক হচ্ছে না, আমরা দেখছি, এবার তোমরা অনেক করেছো। এবার মানে দেশের মানে আমরা যে ভাগগুলো করে আছি না, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, লেজিসলেটিভ, এই স্তম্ভ যে হচ্ছে, সবগুলো যেন একসঙ্গে একটা লীন হয়ে যাচ্ছে। আমি এক্স্যাক্টলি এটাই ভাবছিলাম, ভাবতে হাসি পেয়ে যাচ্ছিল আমার, যে আমরা কি জানি যে গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভটার কাজ কি? মানুষকে বিচার দেওয়া, জাস্টিস দেওয়া, বিচার দেওয়া। এত রকমের ঘটনা ঘটছে, এত ধরনের অপরাধ ঘটছে, সেগুলো সমস্ত ছেড়ে গণতন্ত্রের একটা স্তম্ভ গণতন্ত্রের আরেকটা স্তম্ভের জট কাটানোর জন্য তারিখের পর তারিখ দিয়ে যাচ্ছে। আর অন্য কোনো কাজ নেই আদালতের, শুধু এই সমস্ত ঝামেলা সলভ করা ছাড়া। মানে এই ধরনের আমরা টিএন সেশনের আমলেও দেখেছিলাম, মানে সবাই বলছে না, হচ্ছে না, ঠিক হচ্ছে, কিন্তু তাদের মধ্যে একটা ব্যাপার ছিল কি, তাও কিন্তু টিএন সেশন যেটা করছে কেউ মেনে নিচ্ছে না, এমনটা হচ্ছে না। কিন্তু এখন যেটা হচ্ছে, ইলেকশন কমিশনের বিরুদ্ধে খড়গহস্ত হয়ে যাচ্ছে, এতটা কিন্তু হয়নি আগে কখনো, তাই তো? একদমই ঠিক। এই যে শুভ্রাংশুদা, আমি বলছি যে এই যে একটা লেন্দি প্রসেস হলো, এটার পেছনে দায় কার? মানে 14 তারিখে নোটিফিকেশন হয়ে গেছিল যে 14 তারিখে পাবলিশড হয়ে যাবে, মানে ভ্যালেন্টাইন্স ডের দিন প্রেমপত্র আসার কথা ছিল সবার, সেটাও মানে মোটামুটি শেষ হয়ে গেল। 28 তারিখে সেটাও এখন হবে না। তারপর সুপ্রিম কোর্ট বলেছে খেপে করতে হবে, এখন বলেছে যে খেপে করতে হবে, ফার্স্ট ফেজে একটা করতে পারো। কিন্তু এর পেছনে দায়ী কারা? এই গোটা সিস্টেমের মধ্যে ঢুকে খবর করতে করতে আমি যেটা দেখলাম, এইটার জন্য দায়ী হচ্ছে কিছু ইয়ারও, কিছু এইয়ারও। কেন? ধরো আমি একজন ভোটার, আমাকে নোটিশ করা হয়েছিল যে তুমি এসো, তুমি তোমার তথ্য দাও। আমি কি নিয়ে গেছি? আমি আধার কার্ড নিয়ে গেছি, আমি ভোটার কার্ড নিয়ে গেছি, আমি জব কার্ড নিয়ে গেছি, আমি প্যান কার্ড নিয়ে গেছি, আমি পাসপোর্ট নিয়ে গেছি। এবার ময়ূকদা, ধরো তুমি একজন ইয়ারও, তোমার কাছে আমি ডকুমেন্টসগুলো দিয়েছি, তুমি দেখছো যে এর সব কটা ডকুমেন্টসই ঠিক আছে। তুমি কি করলে? মানে নির্বাচন কমিশনের গাইডলাইন দেখলে না, তুমি কি করলে? এই 7টা ডকুমেন্টস আপলোড করে দিলে। একটা
একটা ভোটারের 7টা ডকুমেন্টস আপলোড করতে যা সময় নষ্ট করলো ইয়ারও প্রয়োজনীয় সেই সময়ের মধ্যে অন্তত 3টে ভোটারের ডকুমেন্টস আপলোড হয়ে যেত। কমিশনের এক মানে কর্তা ডকুমেন্টস আপলোড করার দরকার তো কোনো ছিলই না। দরকার নেই। আমি তো সিওর সাথে কথা বলছি, সিও কতকাল আমাদের জানাচ্ছেন যে কমিশনের তো গাইডলাইনই রয়েছে যে কোনো একটা ডকুমেন্টস আপলোড করে তাকে ছেড়ে দাও। এই প্রসেসটা মানে অনুপমকেও বলছি আর বাকিদেরও যারা এসআইআর হিয়ারিংয়ে গেছে সেখানেও কিন্তু মানে আমাদের রাজ্যে যেহেতু ওয়ার্কফোর্স কম দিয়েছে রাজ্য সরকার, লাইনটা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টাও হচ্ছিল ইনিশিয়ালি। আমি যখন গেলাম, আমি বারবার বলছি, আমিও 1.5 ঘন্টা দাঁড়িয়েছি। যখন ভেতরে গেলাম ম্যাক্সিমাম 1.5 মিনিট, 3টে ডকুমেন্ট, যার কাছে যা ডকুমেন্ট আছে শুধু ওই জায়গায়। এবং মানে প্রথম থেকে এই যে পলিসিগতভাবে দেরি করাটা, এটার জন্য কম্পেনসেট করতে হবে তো এই আর ওদেরকেই। একদমই তো। এবং দেরি কার নির্দেশে করলো? তোমায় আমি বলে রাখি, এখন সরকার আমলা কাদের নির্দেশে চলে এটা তো আর বলার কিছু নেই। এই আরো ডালিয়া ম্যাডাম আমি দেখছিলাম বাইট, উনি তো বলছিলেন আমি যা করেছি তাহলে উনি সাসপেনশনের উত্তর দেবেন তো? উনি যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা শুনে করে থাকেন, সাসপেন্সন মানে শুধু ওই এসআইআর থেকে সরেননি, ওনার চাকরি জীবন থেকে চাকরি জীবন থেকে একদম বেতন অর্ধেক হয়ে যাচ্ছে, সার্ভিস বুকে কালি পড়ে গেল। শুধু তাই না অনুপম, আমি দেখছিলাম যে বিভিন্ন জায়গাতে বিএলও থেকে শুরু করে এআরওদের কাজের গাফিলতি এখন তো আরো বেশি সামনে আসছে। কেউ না কেউ তো ইনস্ট্রাকশন দিয়েছে। এই যে বেরা পরিবারে একটা শেখ আলীর জন্ম হয়ে গেল, রাজেশ আলী, হ্যাঁ, বেরা ফ্যামিলি, মানে গোটা ফ্যামিলি বেরা, স্ত্রীও বেরা, ছেলে মেয়ে, বাবা মা সবাই। সেখানে দেখা গেল যে রাজেশ আলী নাকি তাদের ছেলে হয়ে গেছে, এবং সেটা সেই বেরার ফ্যামিলির ছেলে গিয়ে বলছে যে আমি পরিবারের সন্তান, বিজয় কৃষ্ণ বেরা। তারপরও বলার পরও বিএলও থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা এই কাজটা করেছেন এসআইআর, তারা নামটা চেঞ্জ করলেন না। আমার নাম বিজয় কৃষ্ণ বেরা। বাবার নাম শ্রী ভুবন চন্দ্র বেরা। সমস্যাটা কি হয়েছে? সমস্যা হচ্ছে আমার এই যে নতুন মানে লিস্টটা বেরোইছে, লিস্টে রাজেশ আলী নামটাই ভুল, অন্য কিছু নেই। বাবার নাম ঠিক আছে, আধার কার্ড ঠিক আছে, ভোটার কার্ড ঠিক আছে, ওইটাই ভুল আছে। মানে আপনার নামের জায়গায় রাজেশ আলী? হ্যাঁ, রাজেশ আলী হয়ে গেছে। 2বার ভোট দিতে পারিনি, তার আগে ঠিক ছিল। 2 সালে আমার ঠিক আছে, তারা ভুল করবে, তার জন্য আমাদেরকে ভুগতে হবে। মাইক্রো অবজারভার না থাকলে আমাদের পশ্চিমবঙ্গে ভোট হতো না। কেন বলছি? মাইক্রো অবজারভার নিয়েই তো তৃণমূলের সবচেয়ে বেশি আপত্তি। কেন বলছি? এই যে স্ক্রুটিনিটা যখন চলছে না, জন্মের আগে সার্টিফিকেট ইস্যু করে দেওয়া, জন্মের আগে তাকে বার্থ সার্টিফিকেট দিয়ে দেওয়া, এগুলো কিন্তু সব আপলোডেড হয়েছে। যখন লাস্ট স্ক্যানিং করছে আপলোড হয়ে গেছে, হ্যাঁ, নাহলে মানে commission এখন করা আপলোড হবে। হওয়ার পরে আবার স্ক্রুটিনি চলছে, হ্যাঁ। মানে এতটা পুঙ্খানুপুঙ্খ। আমি তো সেটাই বলছি, যদি মাইক্রো অবজারভার মানে এই ভুলভাল জালিয়াতি কাগজগুলো, জালি কাগজগুলো তিনি আপলোড করলেন কেন? ভোটারটা আপলোড করেনি, যারা সংশ্লিষ্ট দায়িত্বে ছিল তারা আপলোড করেছে, বিএলও বা এআরও ঠিক তারা আপলোড করেছে। তাহলে আমাদের বক্তব্য হচ্ছে, ধরে নাও রাজ্য সরকার মাইক্রো অবজারভারের আগেই এই 8505 জন দিয়ে দিয়েছিল না, তার মানে পলিটিক্সটা এটার পেছনে যেটা বুঝতে হবে যে তৃণমূল ভেবেছিল যে আমরা এখান থেকে বেঁচে যাব, কিন্তু এবার ইলেকশন কমিশন এতটাই করা, ওরা আপলোডের পরেও আবার চেক করার লোক বসিয়ে রেখেছে। যখন চেক হচ্ছে, আমি একজন অফিসারের নাম নিচ্ছি না, তার ল্যাপটপের আমি দেখছিলাম কিছু তথ্য, এবং মানে আমি তোমাকে কি বলবো, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এমন ডকুমেন্ট সাবমিট করে দেওয়া হয়েছে, মানে এই যে ব্লাড রিলেশন সার্টিফিকেট, আমরা অবাক হয়ে যাচ্ছি। সেটা পর্যন্ত ইস্যু করে সেটা আপলোড করে দিচ্ছেন। তাহলে ধরে নাও মাইক্রো অবজারভার নেই, তাহলে এগুলো কি হতো? অপোজিশনে যারা রয়েছে তারা তো সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ করতো, প্রেস কনফারেন্স করতো, রাহুল গান্ধী যেরকম প্রেস কনফারেন্স করেছে, ফলে আবার সুপ্রিম কোর্টে মামলা যেত। বিজয় কৃষ্ণ বেরাকেই পাশে বসিয়ে বলতো, বলুন তো এর নাম রাজেশ না বিজয় কৃষ্ণ বেরা? পশ্চিমবঙ্গে ভোট হতে টাইম হতো, ভোট কাউন্টিং এর সময় তো এই গেমটা আবার হতে পারে, সম্ভাবনা প্রবল থাকছে। তবে আমার যেটা পার্সোনাল মতামত বা আমি যেভাবে দেখছি, আমার মনে হয় যে এবার নির্বাচন কমিশন না প্রচণ্ড সতর্ক। এবং তুমি দেখবে, আমি যদি খুব ভুল না করি, আমরাও আজকে খবর করেছিলাম যে 5 রাজ্যের ভোটের সাথে ঘোষণা হবে। আমি বলছি আসামের পর বাংলার ভোট হবে। আসামে আগে ভোট হয়ে যাবে, মানে বাংলায় পরে ভোট হবে। কেন? আসামে যে ফোর্সটা থাকবে, আসাম রাইফেলস, পুরো ফোর্সটা ওই ফোর্সটাকে নিয়ে আসবে এখানে। কেন তুমি দেখো কেরল, তামিলনাড়ু, সেন্ট্রাল ফোর্সের দরকার নেই খুব একটা, নির্বিঘ্নে ভোট হয়েছে। আমরা এতগুলো, অনেক বড় রাজ্য, ওখানে এক দু দফায় ভোট হয়, এর আগে হয়েছে। তা আমাদের কেন হয় না? আমাদের হয় না, আমাদের এখানে এত গন্ডগোল, ভায়োলেন্স। আপনি তো অ্যাডিশনাল এসপি, ল এন্ড অর্ডারটা দেখুন। বোমের শব্দ পাচ্ছেন না আপনি? স্যার আপনি বোমের শব্দ পাচ্ছেন না?
আপনি গুলির শব্দ পাচ্ছেন না? আমরা যেটা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন না। না না দেখতে পারছি না, আপনারাও দেখতে পারছেন না, মিথ্যা বলছেন আপনারা সব। চলো হ্যাঁ ঠিক। না না চলো, আমরা কি বলছেন স্যার? আমরা যেটা দেখা যাচ্ছে ওটা কি দেখা যাচ্ছে? কিছু দেখা যাচ্ছে না, দুষ্কৃতীরা দেখা যাচ্ছে না। তাহলে সংবাদ মাধ্যমে ক্যামেরায় যেটা উঠছে শব্দ দেখতে পাচ্ছেন না? আমরা কিছু বোমের শব্দ শুনছি। আমরা এখানে বিজয়গঞ্জ বাজারে আছি, দুষ্কৃতীরা কোথা থেকে বোম আসছে বা কি আসছে শব্দ আসছে আমরা দেখতে পারছি না। এখন চারদিকে বিল্ডিং আছে, এইদিকে ভিউ সাইড ঠিক হচ্ছে না, সেজন্য আমরা এখানে আর আছি। যদি আমাদের দুষ্কৃতীরা এইদিকে আসে আমরা এখানে রয়েছি। গুলি আর বোমের আওয়াজ আমি সেরকম কয়েকশো আমি কিছু শুনিনি। এক ঘন্টা হয়ে গেল। না, না। চলে গেল, এক ঘন্টা হয়ে গেল, কিন্তু সেরকম এই কিছু আওয়াজ এই না, আওয়াজ হচ্ছে। এটা আমি শুনতে পারছি না। চলো আপনি কোনো আওয়াজ শুনতে পাচ্ছেন না? তো ভাই চলো। পাচ্ছেন না, উনি পাচ্ছেন না, উনি কোনো শব্দ পাচ্ছেন না, গুলির আওয়াজ পাচ্ছেন না, ধোঁয়া দেখতে পাচ্ছেন না, অথচ আমরা সব পাচ্ছি। কিন্তু আমি যদি বলছি যে সত্যি আসামের পর বাংলার ভোট হয়, তাহলে এই যে খুন, হিংসা, মারপিট, পোস্টপোল ভায়োলেন্স, পিপল ভায়োলেন্স কোনো জায়গায় অনেকটা আটকে থাকবে না। যাবে। না তাহলে এবার সাফসুতরো ভোট হবে, হ্যাঁ পুরো সাফসুতরো ভোট হবে এবার। আশা করা যায় কমিশন যেভাবে এগোচ্ছে, কাল সুপ্রিম কোর্ট কি গাইডলাইন দেবে, কাল যদি সুপ্রিম কোর্ট বলে যে না নির্বাচন কমিশন ভোট করাবে না, জুডিশিয়ারি ভোট করাবে, তখন তো কিছু অবস্থা করার কিছু নেই। নেই। জুডিশিয়ারি এসআইআর এর মধ্যে ঢুকছে। গতকাল অর্ডারটাও খুব কড়া ছিল। গতকাল অর্ডারটাও করা ছিল, জুডিশিয়ারি ঢুকছে। তার মানে কি, যারা আজকে ধরে নাও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা বিচারপতিরা যারাই ঢুকবে, তাদের তো সিস্টেমটা প্রথম থেকে আবার দেখতে হবে। ঠিক। এই তো নয় যে ধরো 28 তারিখে ফাইনাল লিস্ট, তাহলে তাকে আবার সিস্টেমটা প্রথম থেকে ঢুকতে হবে। কোথা থেকে ঢুকতে হবে? বিএলওর ফর্ম দেওয়া থেকে ঢুকতে হবে। বিএলওর ফর্ম দেওয়া, সেখানে সাবমিট করা, তারপর সেই ফর্ম স্ক্যানিং এ যাওয়া। প্রথম থেকে ঢুকবে, আর না ঢুকলে তাকে তো বুঝতে হবে। এখন তাহলে একটা বেসিক হিউম্যান জায়গা থেকে অন্তত 7 দিন লেগে যাবে আরো। মানে আমি বলছি সিস্টেমটা মানে বুঝতে হতো, তারা অনেক শিক্ষিত মানুষ, বুঝতে সময় লাগবে না, কিন্তু যদি তাকে সত্যি প্রপার ইনভেস্টিগেশন করতে হয়, তাহলে শুরু থেকে করতে হবে, তারা তো একদম কি জিরো থেকে করতে হবে ইনভেস্টিগেশনটা। আমি অর্ণবের কাছে আসছি। অর্ণব, তোর কাছে কি খবর আছে? মানে নিঃসন্দেহে এই প্রসেসগুলো হতে হতে তো আর অনেকটা সময় চলে যাবে। এই যে ইলেকশন কিভাবে হবে, অর্থাৎ ছত্রে ছত্রে দুর্নীতি ছিল, ছত্রে ছত্রে ভাইরাস ভেতরে ছিল। আগের ইলেকশনগুলো তাহলে সেভাবেই হয়েছে, আগের ভোটগুলো সেভাবেই হয়েছে। সেন্ট্রাল ফোর্সকে দাঁড় করে রাখা হয়েছিল, সেন্ট্রাল ফোর্সকে আলাদা ডিউটি দিয়ে, সেন্ট্রাল ফোর্স বাইরে ছিল, যেরকম বিভিন্ন সময়তে তৃণমূল নেতারা বলেও থাকেন ভেতরটা আমরা হ্যান্ডেল করে নিয়ে সেন্ট্রাল ফোর্সকে বাইরে দাঁড় করিয়ে রাখি। যেসব ছেলে আয়সব করবে বলে মাথা মারে, সেসব ছেলেগুলিকে ভোট দিতে দিইনি। আমি নিজে দাঁড়িয়ে থেকে বুথে ভোট করাই। এবছরে এই যে সামনে লোকসভা ভোট গেল, বেলা 2টার পর মিলিটারি ঢুকে গেছে ভিতরে, মিলিটারি ঢুকে যাতে ভোট করার দিচ্ছে না আমাকে। সঙ্গে সঙ্গে আমি ফোন করেছি আলতাবদাকে, যে আলতাবদা আমাকে আর ভোট করার দিচ্ছে না, মিলিটারি বুথের ভিতরে ঢুকেছে। সঙ্গে সঙ্গে রঞ্জনবাবু আসলো, রঞ্জনবাবু এসে মিলিটারিকে বার করে দিল, দিয়ে বললো সাবিত্রী ভাই তুমি কি করলে করো, ভিতরে ঢুকেছে, আমি ভোট করেছি। রঞ্জনবাবু নিজে দেখে। এইবারে তাহলে সেক্ষেত্রে যদি আরো কম দফায় ভোট হয় তাহলে কি হতে চলেছে? প্রথমত হচ্ছে ইতিমধ্যেই যেটা সব থেকে বড় নির্বাচন কমিশনের তরফ থেকে যে বিভিন্ন যে এনফোর্সমেন্ট এজেন্সিগুলো রয়েছে তাদের সাথে কিন্তু ইতিমধ্যেই একটা মিটিং হয়েছে। আর সেই মিটিংয়ে সব থেকে বেশি কিন্তু জোর দেওয়া হয়েছে যে ক্যাশগুলো বাইরের থেকে ঢুকছে এবং তার পাশাপাশি বিভিন্ন জায়গায় যে ট্রেডগুলো হচ্ছে সেগুলো সম্পর্কে যে এতদিনের যে ডেটা সেটাও কিন্তু নির্বাচন কমিশন তারা কিন্তু ইতিমধ্যেই পেয়ে গেছে, যে কতটা ক্যাশ কোন সময় কিভাবে ঢুকেছে বা ইললিগাল ক্যাশ ধরা পড়েছে। এই বিষয়টা যেমন ধরা পড়েছে, তার পাশাপাশি কিন্তু যদি দেখা যায় সেন্ট্রাল ফোর্সের ক্ষেত্রেও কিন্তু ইলেকশন কমিশন যেটা বলছে যে তারা কিন্তু একবারে প্রি পোলের জায়গা থেকে কিন্তু সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় রাখবে। ইতিমধ্যে মুর্শিদাবাদে একটা ফোর্স ডিপ্লয় রয়েছে, আর তাছাড়া এই বেলডাঙ্গার যে ঘটনাটা ঘটলো আমরা কিছুদিন আগেও দেখলাম, তার জন্য কিন্তু সেখানে একটা ফোর্সকে রেডি করে রাখা হয়েছে। তাই যাতে ভোট পূর্ববর্তী ক্ষেত্রে যাতে কোনো রকমভাবে বেলডাঙ্গা বা ওই চত্বরটা যদি উত্তপ্ত হয় তাহলে কিন্তু সেখানে তৎক্ষণাৎ এই সেন্ট্রাল ফোর্সকে ডিপ্লয় করবার একটা প্ল্যানিংও কিন্তু রয়েছে। অর্থাৎ ভোট যখন শুরু হবে তার অনেক আগেই সেন্ট্রাল ফোর্স হয়তো আসবে, হয়তো মার্চের সেকেন্ড উইকের মধ্যে প্রায় 350 থেকে 450-র কাছাকাছি কিন্তু কোম্পানি ঢুকে যাবে। এবং একটা জিনিস যেটা অর্ণব, যেটা আমরা বারবার রিপোর্টিংয়েও বলছিলাম, সেন্ট্রাল ফোর্স বা সিআরপিএফ এটা কিন্তু মানে খুব খুব মানে গ্রাউন্ড রিপোর্ট থেকে উঠে এসেছে বারবার প্রত্যেক নির্বাচনে। সিআরপিএফ যতই দেওয়া হোক না কেন, একটা পয়েন্টের পরে সিআরপিএফ কেন ফুচকার দোকানের সামনে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে 12টার পরে ঘুরতে দেখা যায়? কারণ সিআরপিএফ এর ইনস্ট্রাক্টিং কমান্ডিং অফিসার সেই দিনটার জন্য হয়ে যায় কোনো পুলিশের ডেপুটি কমিশনার বা পুলিশ বা রাজ্য প্রশাসন। একদম।
আমি এটা সূত্রের খবর, এরকম কি খবর তুইও পাচ্ছিস যে এবার সিআরপিএফ এর কমান্ডিং অফিসার সেদিনের জন্য সেটাও হয়তো কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হতে পারে, সেটাও হয়তো মানে এই নোডাল অফিসার যে এসেছে সেক্ষেত্রে যারা সিও র্যাঙ্কের অফিসাররা রয়েছে সেটা আসছে বিএসএফ, কি? তারা এখানে যারা রয়েছে তারা এখানকার সম্বন্ধে অনেকটা বেশি জানে, তারাও যেমন ব্রিফ করবে, তার পাশাপাশি যারা পুলিশ অবজারভাররা থাকবে তারাও কিন্তু পুরোটা মনিটরিং করবে। এবং সেক্ষেত্রে আরেকটা ময়ূকদা ক্লিয়ার করে বলো, মানে সিও র্যাঙ্ক যারা এখানে রয়েছে, যারা আমরা দেখি যে বিভিন্ন Commanding সময় officer, বিভিন্ন কমান্ডিং অফিসাররা রয়েছে এখানে যারা রয়েছে, তারাও কিন্তু সেই সময় কন্ট্রোল রুম থেকে এই গোটা বিষয়টাকে মনিটরিং করতে না, পারবে। তার মানে বিএসএফ সিআইএসএফ এই মনিটরিং এর সঙ্গে এবার ঢুকতে পারে। একদম এই মনিটরিং এর সঙ্গে ঢুকতে পারে। এবং তার থেকেও বেশি হচ্ছে যে সেক্টর অফিসাররা থাকে, যাদের আন্ডারে ফোর্স থাকে, কিউআরটি যাদের থাকে, সেক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা হয়, যেহেতু লোকাল থানার একজন গাইড থাকে, অনেক সময় রাস্তা তাদেরকে ঘুরিয়ে দেওয়া হয়, তাদেরকে মার্চ করানো হয়, গলির মধ্যে রিগিং চলছে। না এমনকি ভোটের দিন হয়তো কোনো বুথে ঘটনা ঘটেছে অনেকটা গ্রামের ভিতরে, সেক্ষেত্রে লং রুট ধরে তাদেরকে নিয়ে যাওয়া হয়। অনেক সময় এইরকম কমপ্লেনও আসে, গলিগুলো বোঝানো হয় না, গলিগুলোকে দেখানো হয় না, শর্টকাটে পৌঁছতে পারে সেখান থেকে ঘোরানো হয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে হয়তো অ্যাডভান্স যে ট্র্যাকিং সিস্টেম সেগুলোকেও হয়তো ব্যবহার করা হতে পারে। এবং সেক্ষেত্রে যে অ্যাপ রয়েছে সেখানে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় কমপ্লেন যেগুলো লজ হচ্ছে, তার পাশাপাশি কিন্তু সেই দিনকারও কমপ্লেন থাকতে পারে। এই ফোর্স যেটা আসবে সেটাকে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন যে জেলা, সেই জেলার বুথ নাম কত সেনসিটিভ রয়েছে সেই অনুযায়ী কিন্তু ডিপ্লয়মেন্টের কাজ শুরু হবে সেকেন্ড উইক থেকে। এটা নিয়ে যখন বলছিলি আমার হঠাৎ মাথায় আসছিল, তুই ফোর্স নিয়ে যখন বলছিলি, ও কিন্তু এই যে মানে কাঁটা তার দেওয়ার স্টোরিগুলো সেগুলো টানা করে যাচ্ছিল, যে দুর্ভেদ্য সীমান্ত চাই। তো 31শে মার্চের মধ্যে কি পসিবল? তুই তো বিভিন্ন জায়গায় যাচ্ছিস, আর মানে বিএসএফও চাপ দিচ্ছে, কিন্তু জমি কি পেয়েছে আদৌ? না 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 না, জমি এখানে অনেক জায়গায় নেই। এবং সেক্ষেত্রে যদি দেখা যায়, যেটা বিএসএফও বলেছিল যে বিভিন্ন জায়গায় যে ল্যান্ডগুলো রয়েছে সেই ল্যান্ডগুলোর ক্ষেত্রে যদি দেখা যায় বিএসএফ মার্কিং করেছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেই জায়গা থেকে পাইনি। We have provided so many lands, not only for border, but for coal sector, for oil sector, for SSB, for CRPF, for CISF, for railway. So whole land I cannot give right now. और स्टेट को ऊपर रिस्पॉन्सिबिलिटी दे दे, हम लोग कर देंगे, रुपया उन्होंने दे दे, हम कर देंगे, लेकिन नॉट 15 किलोमीटर्स, नॉट 50 किलोमीटर्स, 15 किलोमीटर्स। মানে আমি তো যা ছবি দেখলাম, অর্ণব মৈত্র সহ বিভিন্ন রিপোর্টার যে ছবি দেখালো শুভ্রাংশুদা, মাঠ আছে বা নদী আছে, তো সেখানে যদি আমি বলে দিই যে এইখান থেকে এই মাঝখানটায় পিলার পুঁততে হবে 4টে, এইটা আমার বাড়ির কাজের থেকে তাড়াতাড়ি হয়তো কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে যাবে। বাড়ির কাজ তো এটা আমার দেশের কাজ, সরকারের কাজ, সরকার কি চালাবে, ঠিক হয় না কি সমস্যা কি হয়? কাঁটা তার দিলে সমস্যাটা কোথায়? প্রথমত হচ্ছে যে রেট রয়েছে, যে রেটটাকে সেন্ট্রাল দেয় আর রাজ্য যে রেট দেয়, এই যে দুটো রেট, এই দুটো রেট নিয়ে একটা সমস্যা আছে। সেই রেটের কারণে এক জমি পাওয়া যায় না। আর সেকেন্ড হচ্ছে যে বিভিন্ন জায়গায় ফেন্সিং করার ক্ষেত্রে যদি ফেন্সিং করা যায়, বিশেষত ইতিমধ্যে একটা সার্কুলার জারি হয়েছে, মুর্শিদাবাদ আর মালদা এই দুটো জায়গাকে জামাত জেতার পরে যে জাল নোটের কারেন্সি চাপাই নবাবগঞ্জ যেখান থেকে তৈরি হয় মূলত, সেখান থেকে হিউজ পরিমাণের যে ট্রেডিং, সেই ট্রেডিং কিন্তু এই জায়গা দুটো দিয়ে হয়। তাই এই দুটো জায়গাকে ইতিমধ্যে সিকিউর করবার জন্য কিন্তু বিএসএফ এর তরফ থেকে রাজ্য গোয়েন্দাদেরকেও জানানো হয়েছে জামাত জেতার পর যে আবার বড় জাল নোটের হয়তো অ্যাসাইনমেন্ট যাওয়া আসা করতে পারে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এইখানে বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো কিন্তু ফেন্স নেই, আর সেই ফেন্সগুলোর ক্ষেত্রে কিন্তু বারবার যখনই বিএসএফ বলেছে তখনই কিন্তু রাজ্য সরকার এই জমি জট, জমি সেখানে চরিত্র বদল, এই সমস্ত যে বিএলআরও যে সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু বারবার সামনে আমরা লাস্ট কয়েকটা যে যখন স্টোরি হলো জেলা থেকে ওই সীমান্ত নিয়ে, তখন আমি দেখছিলাম যে কয়েকটা জেলা, আমার সম্ভবত নদিয়া সহ আরো কয়েকটা জায়গাতে, সেখানে কিন্তু সরকার জমি কিছু অধিগ্রহণ করেছে, লোকজন জায়গা ছেড়ে চলে এসছে, টাকাও পেয়ে গেছে, টাকাও পেয়েছে, কিন্তু সেই জায়গাটাতে কোনো কাজ এগোয়নি। সেখানে বর্ডার লাগোয়া যে এলাকাগুলো আছে যেখানে এখনো বেড়া নেই, যেটা এখনো পশ্চিমবঙ্গ সরকার 475 কিলোমিটার এলাকায় যে জমি দিতে পারেনি, আমার এলাকার লোকজন সবাই এনওসি দিয়ে দিয়েছে জমির। এবং আমি জানি যে কেন্দ্রীয় সরকারও 4,500 কোটি টাকা এই 475 কিলোমিটার বেড়ার জন্য বরাদ্দ করেছেন, কিন্তু এই বেড়া কিন্তু এখনো দিয়ে উঠতে পারেনি, কারণ এই জমি হস্তান্তর রাজ্য সরকার এখনো বিএসএফ কে করেনি, তার জন্য এই বেড়াগুলো হচ্ছে না। সরকারের কাছে অনুরোধ করব যে ইমিডিয়েটলি এখান দিয়ে কারাটারটা পুরো করে দেয়। আমরা তো জমি দিব, কিন্তু জমি নিচ্ছে না, তো জমি দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি, আমরা ভিতর আছি, এখানে আমরা আছি যে কোন রকম
মানে ইমিডিয়েটলি কিছু দিনের মধ্যে যেন তার কাটাটা পুরো করে দেয়। সরকার নিয়ে রেখেছে, নিয়ে হোল্ড করে দিয়েছে, সরকার হ্যান্ডওভার যখন এসআইআর শুরু হয় তার পরবর্তী ক্ষেত্রে উত্তর 24 পরগনার 3টে জায়গায় এখন হ্যান্ডওভার করার যে প্রসেস, সেই প্রসেসের কাজ চলছে। তার মধ্যে বাগদা ওই জোনটায় সবে শুরু হয়েছে, তবুও সেগুলো 31শে মার্চের মধ্যে, এখন যদি হ্যান্ডওভার প্রসেস শুরু হয় 31শে মার্চের মধ্যে, সেগুলোকে কোনোভাবেই ফেন্সিং করা সম্ভব হবে কাঁটাতার না। দেওয়ার কাজ কি শুরু হয়েছে কোনো না, এখন হ্যান্ডওভারের যে প্রসেস, সেই প্রসেস মানে চালু করা আমাদের, হচ্ছে। মোটামুটি যেটা ভাবতে হবে সেটা হচ্ছে যে 28শে ফেব্রুয়ারি এসআইআর এর লিস্ট, তারপরে একটা বড় মানে ল অ্যান্ড অর্ডারের কথা কপিল সিবাল কল্যাণ ব্যানার্জি বলছে যে একটা ঠিক, বড় কিছু হতে পারে। ঠিক। মার্চ মাসে ভোট ঘোষণা, সে তো বেলডাঙ্গা থেকে ট্রেলার দেখতেই পেয়েছি আমরা। 31শে মার্চ হচ্ছে এটা ডেডলাইন। এর মাঝে কিন্তু একটা বড় জিনিস শুরু হতে চলেছে, সেটা হচ্ছে এই জনবিন্যাস বলা হচ্ছে সেন্সাসের কাজ শুরু হবে। মানে বাংলা চ্যানেল বা বাংলা মিডিয়ার সাথে যারা জড়িত তাদের জন্য একটা বড় লম্বা ক্যালেন্ডার তৈরি করতে হবে জুন মাস অবধি। জুন মাস অবধি তো বটে, কিন্তু আমার আরেকটা জায়গাতে টেনশন রয়েছে। অর্ণব যখন আছে এবং দর্শকরা অনেক সময় তো দেখি যে এই ধরনের জিনিস নিয়ে কমেন্ট করেন, তারা জানতে চান। আমরা বলি জল জঙ্গলের রাস্তা সাঁতরে চলে আসছে এদিকে, একটা ছোট নালা, একটা ছোট মানে জলপথ, নৌকা করে চলে আসছে। সেই জায়গাগুলো সিকিউর করার উপায়টা কি? সেগুলোকে একদম ওই দুর্গ বা সীমান্তটাকে একদম করা সেটার উপায়টা কি? সেটার ক্ষেত্রে যেমন ফেন্সিং আছে, তার পাশাপাশি দেখা যায় ইতিমধ্যে এসআইআর শুরু হওয়ার পরেই বিএসএফ এর তরফ থেকে যে ওয়াটার ভেসেলগুলো রয়েছে প্রচুর বাড়ানো হয়েছে। তাই সেক্ষেত্রে কিন্তু যে ওয়াটার বডি দিয়ে যেগুলো হতো বা যেগুলো যে জল জঙ্গল ঝোপ জ্বালা, সেগুলো কিন্তু অনেকটা কমেছে। এবং ফেন্সেও তো মানে সবচেয়ে বেশি বাজেট অ্যালোকেশন এতে হয়েছে, বর্ডারে ইউনিয়ন বাজেট সবচেয়ে বেশি অ্যালোকেশন হয়েছে। আরেকটা হচ্ছে ওই যে থার্মাল ক্যামেরা, আমাদের সেই ছবিটাও হয়তো দেখাতে পারবো, ওই যে থার্মাল ক্যামেরাতে রাতের মধ্যে ওই যে কিভাবে অনুপ্রবেশ হচ্ছে বিএসএফ এর প্রকাশ করা ভিডিও, যেভাবে আমরা গরু পাচার দেখেছিলাম কোচবিহার থেকে। মানে এবার যেটা করতে হচ্ছে ওনাকে রাজস্বযোগ্য চলছে, মানে হবে কি হবে না, আজ তাদের সম্ভব কি সম্ভব না। এবারে নির্বাচনটা মানে দেশের মধ্যে আমার মনে হয় কতটা ইতিহাস তৈরি করছে পশ্চিমবঙ্গের নির্বাচন। পশ্চিমবঙ্গই তৈরি করে। এর আগে যেমন প্রথমবার যখন ভোট হলো 1952 সাল, তখন আমাদের পশ্চিমবঙ্গের সুকুমার সেন ভোটটা করছে। তো কি হচ্ছে, এই যে চিহ্নগুলো এসছে না, হাত চিহ্ন বা কমল বা যে বলে, কেন এসছে বলতো? গল্পটা হচ্ছে কি বলতো, মানুষ অর্ধেক লোক পড়াশোনা জানে না, তো কি করবে? তো তখন সুকুমার সেনের মাথায় বুদ্ধি একটা চিহ্ন দিয়ে দিই, চিহ্ন দিয়ে দলকে চিহ্নিত করে নেয়। তারপর ওই যেখানে বন্যা হচ্ছে, লোক যাবে কি করে, একটা হাতি পাঠিয়ে দাও, হাতির পিঠে নিয়ে ভোট যাচ্ছে। মানে আমার তো সেই প্রথম 1952 যে ভোটটা হয়েছিল, যে কম সময়ে অল্প সময়ের মধ্যে ভোট করতে হবে, এত কাজ বাকি আছে, তার মধ্যে হচ্ছে এবার 2026 এরকম হচ্ছে, এত ঘটনা ঘটছে। ওই বিএসএফ এর কথা বলছিলি, মানে ডেডলাইন পরবর্তী অতিথির ক্ষেত্রেও একটা ডেডলাইনের ব্যাপার আছে। হ্যাঁ, মানে একটা বিপুল যোগ্য চলছে, কত কি করতে হচ্ছে। সেই যজ্ঞের মধ্যেই এবার আরো একজন সেই যজ্ঞের যিনি অংশীদার, অন্য দল থেকে এসে দীর্ঘদিন ধরে আরেকটা মহাযজ্ঞ রাজস্ব যজ্ঞের মধ্যে পড়ে গিয়েছেন এবং ডেডলাইনের কথা বলছেন কিছুক্ষণ আগে ময়ূক। তার কাছে একটা ডেডলাইন রয়েছে। কোন সেই রাজনৈতিক ব্যক্তিত্ব যার নিজের জীবনে, ব্যক্তিগত জীবনে একটা ডেডলাইন রয়েছে এই রাজ্যের নির্বাচনের সঙ্গে? পরবর্তী অতিথি কৌস্তব বাগচি থাকছে না কিছুক্ষণের মধ্যে। আমাদের দ্বিতীয় পর্বে যিনি অতিথি রয়েছেন তারও একটা ডেডলাইন এই মুহূর্তে রয়েছে, এসআইআর এর ডেডলাইন নয়, তার চুল ওঠার ডেডলাইন যদি বলা যায়। ঠাকুর, এবারের পরীক্ষাটা একেবারে সরাসরি তোমার সামনে, তোমার দরবারে। কৌস্তব বাগচি এই স্টুডিওতেই যখন বিজেপি জয়েন করেছিল তখন ছিল, যখন মাথা মুড়িয়ে যখন একটা প্রতিজ্ঞা করেছিল তখনও ছিল, এবং 2026 দেখতে দেখতে এসে গেল। কৌস্তব, কত বছর হলো? আমার মানে কত বছর হলো? 2023 থেকে নিয়ে 3 বছর। 3 বছর মাঝে আমি দেখলাম যে একসময়তে কৌস্তবের বিরোধীরা খুব চিন্তিত হয়ে পড়েছে, চুল না উঠলে বিয়ে কি করে হবে। কুণাল ঘোষের সব থেকে বেশি চিন্তা বলেছে, যেদিনকে আমার চুল গজাবকে বাড়িতে ডেকে এনে খাওয়াবো, খেতে ভালোবাসে খুব সহজ বলেছিল। না ঘন না, আমার এমনি আসলে ওই আমার কাজকেই কাটার দিন ছিল, কিন্তু পেরে উঠিনি কাজের জন্য, হয়তো রাত্রি নিজে কাটো। হ্যাঁ, এখন মোটামুটি অভ্যাসের পর্যায়ে চলে গেছে। কি করো, প্রতিদিন ঘুম থেকে উঠে? প্রতিদিন হয় না, 2-3 দিন অন্তর একবার করে করি। বেশ কষ্ট। যেদিনকে ওই সেলুনের যে ছেলেটা আছে আমার, যে চুল কাটে বাড়িতেই আসে, যেদিন আসতে লেট করলো আমি কেটলাম, আদারওয়াইজ ও আসলো কেটে দেয়।
তো এমনি এইভাবে চলছে অভ্যাসে এই পরিণত হয়ে গেছে। 90 দিন মোটামুটি অনেকেই 90 দিনের বেশি সময় চুল আমারই বোধহয় 90 দিনের বেশি আমি এই চুলের এখন যা গড়নটা রয়েছে, মানে 90 দিন পরে কি আর শেভ একদম, করতে হবে? আর অসুবিধা নেই কোনো। এবারে সময় শেষ। এবার মানে পরবর্তী ইন্টারভিউটা ইলেকশনের পরে কৌস্তব বাগচিকে আমরা একদম আমার মাথার চুল সমেতই দেখতে পাবো। কোনো চুল থাকবে, মানে এমনি ব্রাহ্মণদের পৈতে হয়, সেই পৈতে হওয়ার পর ওই যখন দ্বিজ হচ্ছে আর কি, তখন তো 3 দিনে ন্যাড়া হয়। তো তুমি তো ন্যাড়া হয়েছো, এবার দ্বিজত্ব প্রাপ্তি বলছো ইলেকশনের পর? একদম আরামসে, আমি এই নিয়ে আমার বিন্দুমাত্র কোনো সংশয় বা কোনো কিছু নেই। মানে আমার যে চুল হবে, আমি আমার এতদিনের চিরুনি নিয়ে খোঁজ খবর করছিলাম না, এখন সব গুছিয়ে রেখে দিয়েছি। মানে আবার তুমি শ্যাম্পু কিনবে দোকানে গিয়ে? শ্যাম্পু ট্যাম্পু সব, মানে আমার বউ ওগুলো সব ব্যবস্থা করে রাখবে আর কি। আমি চিরুনিগুলো কদিন ধরে ওকে বলছিলাম, ওগুলো খুঁজে রাখছি, গিয়ে কাজে লাগবে। দেখুন, আমরা খুব কনফিডেন্ট, দেওয়াল লিখন স্পষ্ট, সময়ের ডাক যদি কেউ শুনতে না পায় তাদের কালা বলতে হবে। এটা সময়ের ডাক, পরিবর্তন হতেই হবেই। কিন্তু কৌস্তব তৃণমূল বলে আর কিছু নেই, তৃণমূল চলে গেছে। কৌস্তব 2021-এও তো এরকম অনেকে বলেছিলেন যে নাকি দেওয়াল লিখন স্পষ্ট, দেখা যাচ্ছে একদম স্পষ্ট, পদ্ম ফুল আমি বলতে ফুটছে, পারবো না, জবা ফুল আমি এই যাচ্ছে। কথাটা বলিনি, বা আমি তো কখনো এই ধরনের কথা বলিনি। তবে এইটা আমি একদম মানে মাঠে ঘাটে রাজনীতি করার লোক, তো একদম ছোটবেলা থেকে একদম মাঠে ঘাটে রাজনীতি করার লোক। এখনো অবধি আমার নিজের জায়গা, নিজের ওয়ার্ড, নিজের বুথ, নিজের বিধানসভা, এই নিয়ে আমার একটা কনসেন্ট্রেশন থাকে। এবং সবার সাথে একটা নিবিড় যোগাযোগ আমার, গোটা ব্যারাকপুর জুড়ে সাধারণ মানুষের সাথে যেমন আমার যোগাযোগ, পার্টির কার্যকর্তা সকলের সাথে আমার একটা নিবিড় যোগাযোগ, এবং অ্যাক্রস পার্টি লাইন আমি সবার সাথে মিশি। তাতে করে যেটা এবার বুঝতে পারছি, মানে ইলেকশনটা হতে চলেছে নো ভোট টু তৃণমূল বা নো ভোট টু মমতার উপরে। এখানে বিজেপিকে পছন্দ, বিজেপিকে অপছন্দ, এগুলো সব সেকেন্ডারি ইস্যু হয়ে গেছে। তৃণমূলকে ভোট দেবো না, তৃণমূলকে ভোট দেবো না, তৃণমূলের বিকল্প যে তাকে ভোট দেবো। তো সব সার্বিকভাবে পশ্চিমবঙ্গ জুড়ে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি ছাড়া কোনো বিকল্প নেই। তাই এটা মানে আমি তো বলছি একদম এটা দিস ইজ দি কল অফ দি আওয়ার বা নিড অফ দি আওয়ার, এই চেঞ্জটা, এবং মানুষ উইল রেসপন্ড ভেরি পজিটিভলি। আমি একটা জিনিস, তুমি মানে এটা বলছো কোন বেসিস? আমি বুঝলাম তুমি মাঠে ঘাটে ঘুরছো, ব্যারাকপুরের বিভিন্ন অবাঙালি বেল্ট যাকে বলা হয় সেখানে যাচ্ছো। ব্যারাকপুরটা প্রথম কথা বলি, শুধুমাত্র এই বাঙালি অবাঙালির ব্যাপারটা তো তৃণমূলীদের ব্যাপার। ব্যারাকপুর বাঙালি অবাঙালি বেল্ট হিসেবে আমরা তো ওইভাবে দেখি না। কিন্তু ভাটপাড়া বা ব্যারাকপুরে তো একটা বড় সংখ্যক মানুষ, শিল্পাঞ্চলটা তো বটেই। আছে কিছু মানে বেশ কিছু মানে হিন্দি ভাষাভাষী মানুষ, কিন্তু ওদেরকে তো ওভাবে দেখলে হবে না। এরা যারা আছে মোটামুটি ধরে নাও এদের মানে পূর্বপুরুষরা 150 বছর ধরে এখানে 150 বছর ধরে আছে, 150 বছর ধরে আছে। এই আমার ব্যারাকপুরে কদিন আগে যুব মোর্চার প্রেসিডেন্ট হয়েছে বিশাল জয়সওয়াল বলে, জেলার একটা ছেলে। তৃণমূল ইতিমধ্যেই এরা ওদের প্রোপাগান্ডা করা শুরু করেছে, আবার অবাঙালি লোককে প্রেসিডেন্ট। তো বিশাল সেদিনকে খুব ভালো বলেছে, বিশাল বলেছে আমার দাদু ঠাকুর দ্বারা এখানে 150 বছর ধরে আছে, আর যারা বাঙালি অবাঙালি করছে আমার সাথে মাছ ভাতের কম্পিটিশন করতে বলুন, ওদের থেকে 2 পিস মাছ বেশি খাবো। তো এই ধরনের মানে অবাঙালি সবাই বাঙালি, মানে হয়তো যেমন বিশালের কথা বলছিলাম না, ও এখন মানে হিন্দির থেকে ভালো বাংলা লেখে। তো এইখানে এটা ওরা করে আর কি, তৃণমূলীরা করে, বাঙালি অবাঙালি বলে একটা ওদের একটা আছে, একটা কি পক্ষ আছে, দুটো ভাগ আছে। পার্থভৌমিকের দিকে একটা অংশ, আর একটা অংশ অর্জুন সিংয়ের দিকে একটা অংশ, ছোট হয়ে যাচ্ছে নাকি খুব? সব ভাগ হতে হতে ওরা শেষ হয়ে গেছে, আর কিছু নেই। এদিকটা বেড়েছে, ওদের কেউ কাউকে মানে না, ওদের কে কাকে মানে, কে ওদের নেতা, কে ওদের মাথা, কে ওরা নিজেরাই জানে না। ব্যারাকপুরে তৃণমূলের একজন কাউন্সিলর, সে কদিন আগে একজনকে মারার অভিযোগে সে এখন জেল খাটছে। দলের মধ্যে কান পাতলে শোনা যাচ্ছে এই ঘটনায় তাকে জড়িয়ে দেওয়ার পেছনে তৃণমূলেরই একটা বড় অংশ তার মধ্যে জড়িত, এবং একটা মানে অদ্ভুত ব্যাপার। এবং আমি শুনছিলাম ব্যারাকপুর কোর্টে, আমি তো পেশাগতভাবে উকিল, যেদিনকে ওই রবীন ভট্টাচার্যকে ওনাকে যেদিনকে কোর্টে প্রোডাকশন করেছিল, ওইটা সেকেন্ড প্রোডাকশনের দিন, তিনি তাকে খুব আক্ষেপের সুরে বলেছে এই জীবনে আর কি কি দেখতে হবে। সিপিএম এর জমানায় আমাকে জেল খাটতে হলো না, জেল খাটতে হচ্ছে যেই দলটা আমি প্রথম থেকে করে এসেছি তাদের জমানাতে আমাকে জেল খাটতে হচ্ছে। এবং এই কথাটা নিয়ে খুব আক্ষেপের সুরে বলেছে। তো দোষ করলে তাকে সাজা পেতে হবে, দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট। কিন্তু আবার এর অন্যান্য অনেক জিনিস শোনা যাচ্ছে ব্যারাকপুরে, পার্থভৌমিক আবার অন্য কোনো ব্যক্তিকে ওই সিটে প্রজেক্ট করতে চাইছে নোয়াপাড়াতে। এটা ঠিক, মানে তৃণমূল এখন হয়ে গেছে যে আমি যদি আমার লোক বা আমি যদি না পাই তাহলে অন্য কেউ টিকিট পেলে আমি তার ভোট কাটবো, আমি তাকে জিততে দেবে না, এটা তৃণমূল কংগ্রেসে চলছে। কিন্তু এই আক্ষেপটা যেটা বললেন না কৌস্তব, সেই আক্ষেপটা আমি তো শুনছিলাম যে গতকাল একজন এবিটি জঙ্গি সে ধরা পড়ে সেও আক্ষেপ করছে তৃণমূল কংগ্রেস 10 বছর ধরে করেছি, এখন তৃণমূল করছে না বলে তৃণমূল আমাকে
আপনাকে ফাঁসিয়ে দিয়েছে, জঙ্গিরা এসে আক্ষেপ করছে, মানে অ্যাকচুয়ালি দলটা কাদেরকে নিয়ে চলছে? তৃণমূল দলটা ইটসেলফ, দেখো রাজনীতি করতে গেলে মানে রাজনৈতিক ক্ষেত্রে পলিটিক্যালি যদি কথা বলতে যাই, থিওরিটিক্যালি একটা রাজনৈতিক দল তৈরি হয় একটা আদর্শ, একটা নীতি, একটা মতবাদের উপরে ভিত্তি করে, আর একটা ঘটনা প্রবাহের উপরে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে একটা রাজনৈতিক দলের জন্ম। এই তৃণমূল কংগ্রেস বলুন বা ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা যেই বিভিন্ন দলগুলো কংগ্রেস ভেঙে বা অন্যান্য বড় ফোল্ড থেকে বেরিয়ে এসে তৈরি হয়েছে, সবাই কিন্তু একটা ঘটনা প্রবাহকে কেন্দ্র করে। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সেই সময় সিপিএমের বিরোধিতা করছে না বলে আমি আসল কংগ্রেস বলে তৈরি করা, শরদ পাওয়ার সেই সময় সোনিয়া গান্ধীর নেতৃত্ব মানতে চাননি, বেরিয়ে গিয়ে ওনারা পিএসআই, এই ধরনের ফোল্ডটা। আর উল্টো দিকটা হচ্ছে যেমন ধরো ভারতীয় জনতা পার্টি একটা মতবাদ, একটা আদর্শ, বা ধরো কমিউনিস্ট পার্টি তাদের একটা মতবাদ, তাদের একটা আদর্শ, বা জাতীয় কংগ্রেস তাদের একটা মতবাদ, তাদের একটা আদর্শ। তৃণমূলের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে ওদের না আছে মতবাদ, না আছে আদর্শ, কোনো কিছুই নেই। মানে ওই এর থেকে কিছুটা নিলাম, ওর থেকে কিছুটা নিলাম, ওই দেখবে ওই জোড়া তাপ্পি মারা জামা প্যান্ট যেরকম হয় ওদের মতন অবস্থা আর কি। এখানে একটুখানি জোড়া তাপ্পি, ওখানে একটু জোড়া তাপ্পি, এদের থেকে ওইটা, এদের থেকে এইটা নিয়ে মোটামুটি তৃণমূলের সে ওদের বলতো না তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, তৃণমূলের ছাত্র পরিষদ দিবস, কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আছে, ওদের আবার ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। হ্যাঁ, মানে আমি বলছি এই আলটিমেটলি এই তৃণমূল দলটা তুমি যদি দেখো সব এদিক ওদিক থেকে কুড়িয়ে কাছিয়ে নেওয়া, মানে খুব সুন্দর ডাস্টবিন আর কি, যত রাজ্যের উল্টো পাল্টা প্রোডাক্ট। মানে তৃণমূল কংগ্রেসের আজকে যারা নেতা, মানে আমি তো দীর্ঘদিন ধরে কংগ্রেস করেছি এবং দলের বরিষ্ঠ নেতৃত্বের থেকে শুনেছি তৃণমূল কংগ্রেস যারা নেতা মন্ত্রী হয়েছে, কংগ্রেসে তারা শেষের সারিতেও কোনোদিন স্থান পায়নি, তারা তৃণমূল কংগ্রেসের বড় বড় সব নেতা হয়ে গেছে। তো সব যার জন্য মানে না আছে নীতি, না আছে আদর্শ, না আছে মানুষের প্রতি দায়বদ্ধতা, মানে পেয়েছি চান্স, পেয়েছি লুটে কামিয়ে যা করার করে নেয়, যে কদিন সুযোগ আছে করে নাও। তো এই যে মানসিকতাটা, তো এটা তো এইদিক ওদিক সেদিক থেকে করলে হবে, যদি কোনো নির্দিষ্ট কোনো বিজেপির ক্ষেত্রে তো অনেকে বলছেন যে রাজ্য বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেক এরকম অ্যাসেম্বল করে করা হয়েছে এদিক ওদিক থেকে। আপনি নিজে কংগ্রেস থেকে এসেছেন, তৃণমূল কংগ্রেস থেকে একটা সময় প্রচুর আশার একটা মানে একটা বন্যা দেখেছিলাম আমরা, একটা হিরিক দেখেছিলাম। সে সময় বিজেপিরই কোনো নেতা তারা সেই সময় বলেছিলেন যে নাকি বেনজল ঢুকে পড়েছে, কিন্তু যারা এসেছেন তারা বেরিয়েও গেছেন। 2021 সালে তারা রয়ে গেছেন। 2021 সালে যেভাবে এই যোগদান পর্ব ভারতীয় জনতা পার্টিতে শুরু হয়েছে, নিশ্চয়ই নেতৃত্ব সেটা চিন্তা ভাবনা করে করেছিল, কিন্তু এটা কোথাও মানুষ অ্যাকসেপ্ট করেনি, এটা তো বলতে কোনো অসুবিধা নেই। যেই সমস্ত তৃণমূল নেতাদের চোর বলে লোকে দেখেছে, তাদেরকে স্বাভাবিক কারণে যদি এখন বিজেপির সিম্বলে দাঁড়ায়, তো খুব স্বাভাবিক কারণে এটা নিয়ে আপত্তি থাকবে মানুষের চিন্তাভাবনা, মানুষের যে আবেগ, সেটাকে চিরকাল ভারতীয় জনতা পার্টি সম্মান করে। যার জন্য এবারে নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সুস্পষ্টভাবে আমাদের ডিরেকশন, এটা ডিরেক্টিভ পার্টি, যে পার্টিতে যে কেউ আসতে পারে, কিন্তু আজকেই তাকে টিকিট দেওয়া হবে এরকম কোনো ব্যাপার নেই। এবং পার্টি কার্যকর্তাদের সেন্টিমেন্ট, যারা পার্টির হয়ে লড়াই করছে, যারা পার্টির হয়ে মার খাচ্ছে, তাদের সেন্টিমেন্টকে আগে গুরুত্ব দেবে। ওই কোনো কেউ উড়ে এসে, কোনো নেতা উড়ে এসে জুড়ে বসার মতন এখানে আসবে টিকিট নেওয়ার জন্য না, পার্টিতে আসলে কোনো কন্ডিশন নিয়ে আসলে হবে না। আমি যেমন আমার কথা বলতে পারি। তুমি কবে পার্টিতে ঢুকেছো? আমি 29শে ফেব্রুয়ারি 2024 আমি যখন পার্টিতে ঢুকি, ভারতীয় জনতা পার্টিতে আগে, হ্যাঁ, আমি কিন্তু আমার কোনো, এবং এই কথা শুধু আমি না, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত বাবু তৎকালীন সময়ে রাজ্য সভাপতি ছিলেন, সবাই এই কথা বলেছে যে আমি কিন্তু কোনো পূর্ব শর্ত নিয়ে পার্টিতে আসিনি। আমার একটাই শর্ত ছিল যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই যে সংগ্রাম, এই যে লড়াই, এই লড়াইয়ে আমার ভূমিকা যেন একজন ক্ষুদ্র সৈনিক হিসাবে থাকে। কারণ আমার তৎকালীন সময় মনে হয়েছে এই সময় এই রাজ্যে তৃণমূলকে উৎখাত করাটা হচ্ছে দিস নিড অফ দি আওয়ার, এবং সেটা একমাত্র করতে পারে ভারতীয় জনতা পার্টি। আমি তাই জন্য ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছি। কেন, আমি যে কংগ্রেস পার্টিটা দীর্ঘদিন ধরে করে এসেছি, দেখেছি সেই পার্টিটা প্র্যাকটিক্যালি পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেস বলে কিছু নেই, তৃণমূল কংগ্রেসটাই হচ্ছে আসল প্রদেশ কংগ্রেস, এবং দিল্লি সেটাকেই মান্যতা দেয়। যাকে নিয়ে তুমি এত বকাঝকা করলে, আমি পরে অবশ্য দেখলাম তোমার বিয়েতেও অধীরবাবু এসেছিলেন, অধীরবাবু তোমাকে স্নেহও করেন। অধীর চৌধুরীর কি হলো? একদম পেছনের সারিতে চলে গেলেন। আমি খারাপ লাগে অধীরবাবুর মতন নেতার এই পরিণতি দেখলে। অধীরবাবুর সাথে ব্যক্তিগতভাবে তো আমার কোনো রকম কোনো সমস্যা নেই। বলতে পারো তো অধীরদা, আপনি কি বিজেপিতে আসার কথা ভাবছেন? অধীরবাবুর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক, আমি কোনোদিন এইসব ব্যাপারে কথাই বলি না, কারণ অধীরবাবুর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক জায়গা। অধীর চৌধুরীর স্টাইল অফ পলিটিক্সে তো এখন মানে রাস্তায় নেমে অধীর চৌধুরীর আমার এখনো চোখে ভাসে স্যান্ডো গেঞ্জি পরে যেভাবে উনি মানে এখন হেডলাইন করেছিল, খুব জনপ্রিয় কাগজ সেই সময়। অধীর চৌধুরী আজকে যে আন্দোলনগুলো হচ্ছে সেখানে তো লিড করার কথা। অধীরবাবু তো বড় নেতা, এটাই তো কংগ্রেসের সমস্যা। কি সমস্যা? অধীরবাবুর মতন নেতাকে কংগ্রেস ব্রাত্য করে রাখছে, কারণ অধীরবাবু তৃণমূলের বিরুদ্ধে কথা বলছে বলে।
কংগ্রেসে থেকে যারা তৃণমূলের বিরুদ্ধে কথা বলবে বা যারা তৃণমূলের বিরুদ্ধে ভোকাল হবে, এই মল্লিকার্জুন খাড়গে কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীকে বলেছিল দরজা খোলা আছে, বেরিয়ে যান আপনার যদি না পোষায়। তাই? হ্যাঁ, খবর হয়েছিল। অধীর চৌধুরীকে যেই ধরনের অপমান করা হয়েছে পার্টিতে সেই সময়, তৎকালীন সময়, এটা তো খুব দুর্ভাগ্যজনক। লড়াই তো করছে, অস্বীকার করার তো লাভ নেই। কংগ্রেসের কিছু লোকজন তারা তো লড়াই করছে, অধীর চৌধুরী লড়াই করছে বেশ কিছু জায়গাতে, মালদাতে ঈশা খান চৌধুরী তিনি তো লড়াই করেই জিতেছেন, অস্বীকার করার তো জায়গা নেই। ইনফ্যাক্ট আমি দেখলাম যে মৌসুম বেনজির এতদিন থাকার পরে আবারও ফিরে গেলেন তিনি, কারণ আজ তৃণমূল কংগ্রেসটা করা যাচ্ছে না বোধহয়, আমি জানি না কি সেটা সমস্যা উনি হচ্ছে। বলতে পারবেন। আমি তোমাকে একটা জিনিস শুধু বলছি, সেটা হচ্ছে দেখো, লড়াই ভারতীয় জনতা পার্টি যেমন করছে, কংগ্রেসের কিছু নেতৃত্ব আছে বেশ কিছু জায়গায়, তারাও লড়াইটা তৃণমূলের বিরুদ্ধেই করছে। এই নিয়ে বলার কোনো রকম কোনো অবকাশ নেই। উচ্চ নেতৃত্ব তৃণমূলের সাথে সেটিং করে বসে আছে বলে নিচু তলার কর্মীদের অসম্মান আমি কোনোদিন করিনি, করব না। আমি বামেদের যারা নিচু স্তরের যারা কর্মীরা আছেন, যারা ওদের জেলা স্তরে জোনাল কমিটি, এরিয়া কমিটি বা ধরো এই লেভেলের যারা আছে, সেলিমদের কথা বলছো না? একদম সেলিমদারের কথা বলছি না। এরা তো সব তৃণমূলকে মানে যত সুবিধা করে দিতে পারে তত ভালো। নিচু তলার যারা সিপিআইএম বলুন, আরএসপি বলুন, ফরওয়ার্ড ব্লক বলুন, সিপিআই বলুন, যারা করে, তাদের কিন্তু লড়াইয়ের আন্তরিকতা নিয়ে আমার কোনো রকম, আমি কেন অনেকের প্রশ্ন নেই। তারাও চায় তৃণমূল কংগ্রেসটা সরুক, তারাও চায় যে এই রাজ্যে পরিবর্তন হোক, এবং তারাও চায় এই রাজ্যে ভোটটা নো ভোট টু মমতা বা নো ভোট টু তৃণমূলের নিরিখে হোক। প্রতিকুরের কমিটির এসএফআই করার তৎকালীন সময় এক কমিটির ভাইস প্রেসিডেন্ট, বিধানসভায় নির্বাচন কন্টেস্ট করে একজন বড় সিপিএম এর নেতা, সে আমার সাথে এই দুদিন আগে কথা বলেছে, কথা বলার জন্য কথা বলেছে, এবং আমি সেই বিষয়টা দলীয় নেতৃত্বকে সাথে এই নিয়ে ডিসকাশন হয়েছে, কথা বলেছে। বিজেপিতে জয়েন করার জন্য? হ্যাঁ, এরকম একাধিক মানুষজন। আচ্ছা, কিন্তু তারা কিন্তু একটা জিনিস ভালো যে তারা কিন্তু কোনো শর্তও দিচ্ছে না যে আমাকে টিকিট দিতে হবে বা এ করতে হবে। তারাও তাদের লড়াই করার মানসিকতা নিয়ে আসতে, তারা নিজেরা তারা সিপিএমটার করতে চাইছে না। বিশেষ করে আমি একটা অদ্ভুত ট্রেন্ড দেখছি, যেই সমস্ত হিন্দু ধর্মাবলম্বী যেই সমস্ত কমরেডরা আছে, এই সিপিএম এর কি, যেমন ধরো ওই হরগোবিন্দ দাস, চন্দন দাসের ব্যাপারটা, ওরা তো করতো সিপিএম পার্টি, এই সিপিএম বলে না ভাতের লড়াই না জাতের লড়াই না ভাতের লড়াই, তো ওরা তো জাতের লড়াইটা করতো না, মানে পলিটিক্যালি দেখতে গেলে ওরা তো ভাতের লড়াই দল করালো। তো তাদেরকে বাড়ির সামনে শুধুমাত্র ধর্মীয় কারণে যখন কচুকাটা করে দেওয়া হলো, সিপিএম এর এই কথাটা বলার হিম্মত হলো না যে জেহাদিদের কারণে তাদের মৃত্যু হয়েছে, মুসলিম মৌলবাদের কারণে তার মৃত্যু হয়েছে, ধর্মীয় কারণে তার মৃত্যু হয়েছে। তারপরে যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডটা, সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হরগোবিন্দ দাস মঞ্চ বা চন্দন দাস নগর, এটা ট্রেন্ড ছিল এক সময়। ওটা হবে না, মানে সম্মেলনগুলোতে অ্যাটলিস্ট একটা নামের পেছনে শেখ বা নামের আগে যদি মোহাম্মদ হতো তাহলে দেখতে না মঞ্চ হয়েছে। তো আবার এই মুহূর্তে মনে নেই প্রথম জেলা থেকে যখন নোটিশটা বেরিয়েছিল, আজকে যদি মইদুল শেখের জায়গায় আজকে যদি হরগোবিন্দ দাসের জায়গায় মইদুল শেখ হতো, কোনো অসুবিধা ছিল না। আমি এটাই বলছি তোমাকে, হিন্দু বলে উপেক্ষিত হতে হবে, হিন্দু বলে এটা নিয়ে বলা যাবে না। তোমার অধীর দাকেও তো হারিয়েই হবে ধর্ম দিয়ে। অধীর চৌধুরীর ক্ষেত্রে তো সম্পূর্ণ একটা ধর্মীয়, আজকে তো হুমায়ুন কবিরের মতন লোকেরা তো এই কথা বলছে যে দল আমাকে বলতে বলেছিল বলে বলেছি, কিন্তু এসব হুমায়ুন কবির এসব এলিমেন্ট কোনো ব্যাপারই না। এরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধা করতে, নাহলে একটা কথা আপনাদের এটা কখনো মনে হয় না, হুমায়ুন কবিরের বিধায়ক পদ খারিজের জন্য এখন অব্দি তৃণমূল একটা কোনো পদক্ষেপ নিল না কেন? ঠিক, কোনো নোটিশ না, স্পিকারকে একটা দরখাস্ত পর্যন্ত না যে আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি, বিধায়ক পদটা কেন খারিজ হলো না? এখনো অব্দি হুমায়ুন কবির কিন্তু তৃণমূলেরই বিধায়ক খাতায় কলমে, তার বিধায়ক পদ খারিজ করার জন্য খারিজ হবে না আইনগতভাবে, যেহেতু পার্টি সাসপেন্ড করেছে হয়তো নির্দল হিসেবে থেকে যাবে, কিন্তু পদক্ষেপ কিছু নেয়নি তৃণমূল কংগ্রেস। পদক্ষেপের কথা বলছি, পদক্ষেপ পর্যন্ত এটা তো পার্থ চ্যাটার্জির ক্ষেত্রেও প্রযোজ্য। পার্থ চ্যাটার্জিও তো এখন তৃণমূলেরই বেঞ্চে বোধহয় বসে, হিসাব মতন তো তৃণমূলেরই বিধায়ক। আমি এই কথাটা বলছি যে আমি যেহেতু হুমায়ুন কবিরের প্রসঙ্গটা উঠলো বলে, হুমায়ুন অন্য কোনো দল তৈরি করতে জানি, কিন্তু হুমায়ুন কবির তো নিজের দল তৈরি করেছে, দল থেকে তার বিরুদ্ধে পদক্ষেপটা নিল না কেন? এই যে বিশেষ করে নিচু তলার বাম ফ্রন্টের এই কর্মী সমর্থকদের মধ্যে না, বিশেষ করে যারা হিন্দু ধর্মাবলম্বী, তাদের মধ্যে কিন্তু একটা জিনিস, একটা সেন্স অফ এক্সক্লুশন তাদের মধ্যে কাজ করছে, যে পার্টি আমাদের নিয়ে খুব একটা বেশি ভাবে না, বা পার্টি হিন্দু ধর্মাবলম্বী মানুষজনদের নিয়ে খুব বেশি চিন্তিত নয়। দেখো, আমি এই বাংলাদেশের নির্বাচনে বর্ডার লাইনিংটা দেখলেই যে জামাতিদের প্রভাব, পশ্চিমবঙ্গের বিভিন্ন এই তোমার বর্ডার লাইনিং ডিস্ট্রিক্টসগুলোতে যেভাবে এই বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো বা তৃণমূলের মদতে
এই যে বিভিন্ন মাদ্রাসাকে সামনে রেখে বা বিভিন্ন এই ধরনের কিছু কিছু সংগঠনকে সামনে রেখে যেভাবে জামাতিরা এই বিচ্ছিন্নতাবাদী শক্তিদের হাত শক্ত করছে, হিন্দুরা কিন্তু আস্তে আস্তে খুব সেক্লুডেড ফিল করছে। একটা কথা চিন্তা করে দেখো তো ময়ূক, সেটা হচ্ছে মেটিয়া বুরুজ, খিদিরপুর বলো বা মুর্শিদাবাদের কোনো একটা মুসলিম অধ্যুষিত গ্রাম বলো, সেখানে দিনের পর দিন, ধরো সেখানে যদি 20টা হিন্দুদের বাড়ি থাকে, সেটা দিনের পর দিন কমতে কমতে 2-3-এ কেন এসে যায়? আর উল্টাটা তুমি দেখো কোনো একটা হিন্দু পাড়া, সেখানে 100টা হিন্দুদের বাড়ি, 2টো হয়তো মুসলিম ঘর ছিল 5 বছর আগে, তুমি আজকের দিনে দেখো কোনো 20টা মুসলমানদের ঘর হয়ে গেছে। ডেমোগ্রাফি ভয়ানকভাবে চেঞ্জ হচ্ছে, ডেমোগ্রাফিটা চেঞ্জ হচ্ছে, এই বিন্যাসটা চেঞ্জ হচ্ছে। এবং এটা শুধু আমার কথা না, তুমি যাও কলকাতার, আমি অন্য গ্রাম বাংলা ছেড়ে দিলাম, তুমি কলকাতার মধ্যে খিদিরপুর, মমিনপুর, ইকবালপুর, মেটিয়া বুরুজ, পার্ক সার্কাসের বসবাসকারী কোনো হিন্দুকে জিজ্ঞাসা করো, যদি এখনো কেউ থাকছে বলছে আর 1-2 বছরের বেশি থাকতে পারবো না। আমার ব্যারাকপুরে 17 নম্বর ওয়ার্ডে, 16 নম্বর 17 নম্বর ওয়ার্ডে, এবং খুব আশ্চর্যজনক ব্যাপার, বলো তোমার নামে কিন্তু আবার মানানির ভুল লাগতে পারে, কত আছে 16 নম্বর 17 নম্বর ওয়ার্ডে এমন কিছু মানুষ হঠাৎ করে তাদের একটা বসতে, আমি এটা তোমাকে কেন বলছি ময়ূক, আমি বলছি আমার বাড়িতে হঠাৎ করে, এটা 2024 সালের প্রথম দিককার ঘটনা, আমি সদ্য বিজেপিতে এলাম, তারপরে আমার বাড়িতে, আমার যে নতুন বাড়িটা তৈরি হচ্ছিল ওটা চুরি হলো, আমার বেশ কিছু টাকার মালপত্র গেল, ব্রিফ টিপ গেল, অনেক টাকার জিনিস চুরি হলো। তো পুলিশ কাজ করার আগে আমি মোটামুটি সিসিটিভি থেকে চোরের দেখে, আমি যেই রাস্তাটা দিয়ে আমি নিজেই ট্র্যাক করছিলাম, ওরা, আমি পুলিশকে বলছিলাম এই রাস্তা দিয়ে গেছে, সিসিটিভিগুলো দেখুন। অদ্ভুতভাবে ওই একটা মুসলিম অধ্যুষিত 16-17 নম্বর ওয়ার্ডের ওই জায়গাটাতে একটা রাস্তা পড়ে, ওই যে ভেতরটায় ঢুকলাম, ওর কোনো সিসিটিভি নেই। আমরা ছোটোবেলা ওই রাস্তা সাইকেল টাইকেল চালিয়ে যেতাম, ফাঁকা জায়গা থাকতো, হঠাৎ ওইখানটায় ঢুকে আমার পড়া মোমেন্ট মনে হলো আমি কোথায় এলাম। প্লাস্টিক এবং বাঁশ দিয়ে তৈরি করা বস্তি, মানে পুরো একটা কালো রঙের জায়গা, চতুর্দিকে শুধু ওই তারপলিন আর তোমার এই প্লাস্টিক আর এই কাপড় দিয়ে তৈরি করা একটা বস্তি, ঘিচ করছে লোক, মানে আমরা ওখানে কোনোদিন কোনো মানুষের বসতি দেখিনি। আমি বেরিয়ে আসার পরে আমাদেরই কিছু পরিচিত মুসলিম মানুষজন ওখানকার বর্ধিষ্ণু দীর্ঘদিন ধরে থাকেন, তারা ওখানকার তারা পুরনো, খুব পুরনো। আমি ভদ্রলোক আছে, আমি ছোটবেলা থেকে খুব, পশ্চিমবঙ্গের বাঙালি মুসলিমরাও বিরক্ত হচ্ছে। এটাই তোমাকে বলছি ময়ূক, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা কাকু এ কি ব্যাপার, তোমাদের বাড়ির, বলছো তুমি তো আজ এলে এটা দেখছো, আমরা তো এই নিয়ে কবে থেকে চিন্তিত, এরা কারা আসছে, কোথা থেকে আসছে, কি করতে আসছে। এবং পুলিশ বলছে নাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে যত চুরি ছিনতাই রাহাজানির ঘটনা ওই সব জায়গা থেকে লোকজন করেছে, এবং তাদেরকে আইডেন্টিফাই পর্যন্ত করা যায় না, কে কোথা থেকে আসছে, কখন আসছে, কি করছে। এবং এদের বেশ কিছু লোকের নাকি নাম ভোটার লিস্টে উঠে গেছে। আমরা আসলে হবে না কেন, তুমি ব্যারাকপুরের এক কাউন্সিলর, সে একবার খবর হয়েছিল আর পাকিস্তানিকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে দিয়েছিল, তো হবে না কেন, এরা যেখান থেকে পারছে যা পারছে। মনে আছে একটা তৃণমূলের এক নেতা, একটা সে তার একটা দোকান খুলে বসেছিল, রেড চার্ট, আধার কার্ডে এত, ভোটার কার্ডে এত, প্যান কার্ডে এত, এরা এই পর্যায়ে দেশের অভ্যন্তরীণ সুরক্ষাটাকেও এরা এই কেনাকাটির পর্যায়ে নিয়ে চলে গেছে। তুমি যেটা বলছো তোমাদের ভয় ধরানোর কথা বলছো, এবং তাহলে কি তৃণমূলে যে হিন্দুরা ভোট দিত তারা কি আর তৃণমূলকে ভোট দেবে না? এখন আমি একটা জিনিস খুব স্পষ্টভাবে দেখেছি, আমি হিন্দুদের মধ্যে, সেটা তৃণমূল করুক, সিপিএম করুক, বিজেপি করুক, কংগ্রেস করুক, সবার মধ্যে একটা সেন্স অফ এক্সক্লুশন বা সেন্স অফ সেক্লুশন বা একটা সেন্স অফ ফিয়ার কাজ করছে। আজকে ধরুন আমার সাপোজ কথার কথা বলছি, আমার কৃষ্ণনগরটা কদিন পরে ওই জায়গাটা করিমপুর হয়ে যাবে না, এটার কে গ্যারান্টি নিচ্ছে? নাম বদলে যাবে। আমি কথার কথা, জেলা তো আলাদা, জেলা তো আলাদা। আমি বলছি আমাদের এখানে যে কোনো জায়গায় শীতকালে, সাম্প্রতিক সময় চিড়িয়াখানা, সায়েন্স সিটি, এই সমস্ত জায়গাতে, ইকো পার্ক, যে ধরনের ক্রাউড আমরা দেখতে পেয়েছি, লোকজন তারা নিজেরা এসে বলছে, বহুদিন বাদে আমি দেখছি বিদেশ থেকে এসে বন্ধু বান্ধবরা বলছে যে আরে চিড়িয়াখানা ঢুকে বেরিয়ে চলে এলাম আমরা, যেন এই চিড়িয়াখানাটা আমাদের ছোটবেলাকার চিড়িয়াখানা নয়। এই কৌস্তবের সঙ্গে যখন আমি কথা বলেছিলাম 2021-22-এ, তখন কৌস্তবের সমসাময়িক তার দলের একটা অংশের কথাবার্তা শুনে মনে হতো যে এই ধরনের কথাগুলো যেন কংগ্রেস বলতে পারে না, এই যে ডেমোগ্রাফি বদলাচ্ছে এটা যেন বিজেপির কথা। তো কৌস্তব বাগচি কি বিজেপিতে এসে রিয়েলাইজ করলো? তখন মনে হতো যে বিজেপি সাম্প্রদায়িক দল, ধর্মের রাজনীতি করে, আর এখন এসে মনে হচ্ছে এটা ক্রাইসিস। আমি কংগ্রেসে থাকাকালীন, এটা আমি আমার মনে আছে খুব ভালো করে, মানে এই কথাগুলো তুমি যদি কংগ্রেস থেকে বলতো, আমি এটা তোমাদের সামনে বলছি, আমার সাথে না তখন সেই তৎকালীন সময়তে আমার কংগ্রেসের সেন্ট্রাল লিডারশিপ শশী থারুরের খুব ভালো সম্পর্ক ছিল।
আমি এবং কলকাতায় বেশ কিছু সভাও করেছেন শশী থারুর, আমি তার সাথে থেকেছি, 2-3 জায়গায় সভায় শশী থারুর ইংলিশে বলেছেন, আমি সেটাকে বাংলায় অনুবাদ করেছি, এরকম হয়েছে 2-3 জায়গায়। তো আমার সাথে আমাকে খুব ভালোবাসতেন এবং আমিও তাকে খুব শ্রদ্ধা করতাম, এখন আজ অব্দিও করি। তো তখন ওই শশী থারুরকে আমি একটা কথা বলেছিলাম এবং উনি সেটাকে খুব মানে হাসতে হাসতে অ্যাপ্রিসিয়েট করেছিলেন। আমি বলেছিলাম যে যেভাবে পার্টি চলছে বা যেই থিঙ্কিং চলছে পার্টি, কংগ্রেস ইজ ট্রাইং টু বিকাম দি নিউ মুসলিম লীগ, এবং উনি খুব হেসেছিলেন কথাটা। আমি বলেছিলাম কংগ্রেসের এই যে কংগ্রেসের বিভিন্ন লোক, আমি কংগ্রেসের না আচ্ছা আচ্ছা নেতাদের দেখেছি, এটা কেউ জানে না। আমি কংগ্রেসেরই, আমি নাম বলছি না, এক প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা আমরা কি পন্থী দল একটু যদি বলেন। বললো কেন, আমরা তো দক্ষিণপন্থী। না, আপনাদেরই যদি এই ধরনের চিন্তাভাবনা হয়, কংগ্রেস তো দক্ষিণপন্থী বা বামপন্থী দল নয়, কংগ্রেস একটা সেন্ট্রিস্ট পলিটিক্যাল আইডিওলজি নিয়ে চলে, সেন্ট্রিস্ট। তো এইটা নিয়ে একটা আছে, এই যে কংগ্রেসের যে মূল জায়গাটা সেকুলারিজম, তুমি কোথায় দেখতে পাবে সেকুলারিজম এখন কংগ্রেসের? তুমি কেরালাতে যাও, গিয়ে মনে হবে কংগ্রেসটা এখন পুরো মতন ইয়ে হয়ে গেছে, তোমার কি বলে ওই মুসলিম লীগ হয়ে গেছে। তুমি মালদা মুর্শিদাবাদে যাও, ওখানে কোনো তুমি গোটা বিভিন্ন কমিটি আছে, কমিটিতে তুমি ধরো যদি 90 জন মুসলমান থাকে 10টা হিন্দু থাকবে। এটার কারণ কি? মালদায় যারা কংগ্রেস করে না, মানে হিন্দুরা, তারা বলে আমরা জানি আমাদের কোনো ভবিষ্যৎ নেই, দলটাকে কংগ্রেস নিজের আইডেন্টিটি মানে ব্র্যান্ড আইডেন্টিটির মতো নিজের অংশটা তারা বেছে নিয়েছে, এটা তো খারাপ কিছু না, তারা ওপেনলি বলছে। কংগ্রেসটা এই করতে গিয়ে তো শেষ হয়ে গেল, কংগ্রেস তো এই করতে গিয়ে শেষ হয়ে গেল। শুধু মুসলমানদের নিয়ে কংগ্রেস হয়? কংগ্রেসটা কি শুধু মুসলমানদের পার্টি নাকি? বা কংগ্রেস কিন্তু মুসলমানদের নিয়ে চিন্তা করবে নাকি? কংগ্রেস তো তার নিজের আইডিওলজি বহুকাল ছেড়ে এসছে। আমি তো বলেছি আমি কংগ্রেস ছাড়িনি, কংগ্রেসের যে মূল আইডিওলজিটা কংগ্রেস তো নিজেই সেটা কবে ছেড়ে দিয়েছে। এবার পরে তো ভোটে আমি তো ছোটবেলা থেকে মুসলিম লীগ করবো বলে চিন্তা করিনি, তাই যখন দেখলাম কংগ্রেসটা মুসলিম লীগ হয়ে গেছে, আমাকে কংগ্রেসটা ছাড়তে হয়েছে। বুঝলাম কংগ্রেস থাক। বলছি পশ্চিমবঙ্গে এবার কংগ্রেস কটা সিট পাবে? এই আগের বার যা ছিল তাই থাকবে, কিরকম? শূন্য। কংগ্রেস এবং সিপিএম, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, তারা যদি নিজেদের চলার পথ বা তাদের রাজনৈতিক পথ যদি তারা না চেঞ্জ করে। আচ্ছা একটা কথা বলুন, এরা সারা বছর তৃণমূলের বিরুদ্ধে কথা বলছে, আন্দোলন সব ঠিক, ভোটের আগে ফট করে বলে দেবে নো ভোট টু বিজেপি। এখানে কি বিজেপি সরকারে আছে? এখানে তো তৃণমূল সরকারে আছে। না, তা তো বলেই দিয়েছে, ভোট আসলেই সবাই একজোট, বিজেপির এগেইনস্টে সবাই হাতে হাত ধরি। মানুষ তো সবটা বোঝে। তুমি দিল্লিতে গিয়ে সুরুক করে পাশে বসে কফি খাবে না, অধীর তো আলাদা কথা বলছে। আমি ওটাই বলছি, বলেছে এই সেম কথাও তো আমিও বলেছিলাম, মুর্শিদাবাদ আলাদা ব্যাপার। আমি তো সেই কথা আমিও বলছি যে তুমি কংগ্রেসের নেতারা হয়ে ওখানে গিয়ে তৃণমূলের পাশে বসে সুরুক করে কফি খাবে, একগাল হাসি নিয়ে একে একে তুমি বুকে জড়িয়ে ধরবে। অভিষেক ব্যানার্জি ভোর 4টার সময় রাহুল গান্ধীর বাড়ি চলে যাবে, রাহুল গান্ধী দরজা খুলে দিয়ে জামাই আদর করে আপ্যায়ন করবে, আর এখানে কংগ্রেসের লোকেদের মেরে পিঠের চামড়া তুলে দেবে। ওই কংগ্রেসের লোকগুলো বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে ভোট দেবে? তারা জানে যে এখানে কংগ্রেসকে ভোট দেওয়াও যা, তৃণমূলকে ভোট দেওয়াও তা। সিপিএম এর যে লোকগুলো দিনের পর দিন অত্যাচারিত হয়েছে, সীতারাম ইয়েচুরি আজকে প্রয়াত, কিন্তু তারা তো দেখেছেন সীতারাম ইয়েচুরি ডি রাজারা ওই কেন্দ্রের যখন ইন্ডিয়া জোটের, ইন্ডিয়া বললে দেশকে অপমান করা হয়, এটা I.N.I. যত আছে, তো সেই জোটে ডি রাজা এরা সব পাশাপাশি বসে কি হাসি কি আনন্দ, আর এখানে সিপিএম এর লোকেদের মেরে পিঠের চামড়া গুটিয়ে দিচ্ছে। ওই বাম কর্মী বা ওই বাম সমর্থক তারা খুব ভালো করে জানে এখানে আমরা তৃণমূলকে ভোট দিই বা সিপিএম কে ভোট দিই, দুটোই আক্ষরিক অর্থে তৃণমূলকেই সহযোগিতা করবে। তারা চাইবে এখানে তৃণমূল হাত শক্ত করতে। 2026-এ আমি আবারও আপনাকে বলছি, একটাই ট্যাগ লাইনে ভোট হবে, নো ভোট টু মমতা বা নো ভোট টু টিএমসি। বিজেপি কত পাবে? ভারতীয় জনতা পার্টি 2026-এ সরকার করবে, আমরা ক্ষমতায় এসে গেছি, আমরা ক্ষমতায় এসে গেছি, আমাদের থাকবে, একদম থাকুক। আমি বলছি কটা সিট মোটামুটি কটা সিট? 50 এদিকে। আমি এইটু তো আমি মানে সেফোলজিস্ট, আমি তো সেফোলজিস্ট বা টিয়া পাখি নিয়েও আসিনি আপনার এখানে যে বলে দেবো এটা এ করে টিয়া পাখিকে ছেড়ে দেবো। কংগ্রেস তো শূন্য করে দিলেন। আমি তা বলছি কংগ্রেসের ব্যাপারে শূন্য, আর নিজের ব্যাপারে কংগ্রেস তো আলটিমেটলি নেই, কোথাও নেই, সিপিএম ও কোনো জায়গায় বললো। এবার তো গণির ফ্যামিলির মেয়ে দাঁড়াচ্ছে, কংগ্রেস ভোট হচ্ছে, অঙ্ক তো অন্য কথা বলছে, যেখানে খুশি দাঁড়াক। হ্যাঁ, কংগ্রেস সুজাপুর আর লালগোলা এমন দুটো সিট গতবার হেরেছে,
যেটা কংগ্রেস কোনোদিন স্বাধীনতার পর থেকে হারেনি। তো বুঝতেই পারছেন কোন জায়গায় যাচ্ছে। আমি ওই কথাই যাচ্ছি না, আমি বলছি সিটের কত সংখ্যা হবে ওর মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু নিশ্চিত যে সরকারটা হচ্ছে, নিশ্চিত সরকার হবে। এবং আমাদের সরকার হলে পশ্চিমবঙ্গের মানুষ সত্যিই যেটা পশ্চিমবঙ্গের মানুষ চাইছেন পরিত্রাণ, সেই পরিত্রাণ আমি এই জায়গা থেকে লাস্ট একটা প্রশ্ন করবো, ব্যক্তিগত প্রশ্ন কৌস্তব, একদম ব্যক্তিগত। আমাদের সরকার হলে মানুষ বুঝতে পারবে যে আসলে ডেভেলপমেন্ট কাকে বলে, আসলে পরিত্রাণ কার কার থেকে দরকার। এতদিন ধরে বিজেপি করছেন, মানে সত্যি জিজ্ঞাসা করছি, কারণ একটা শ্রেণীর মানুষ বোঝাতে শুরু করে দিয়েছে যে বিজেপি এলে কি হবে, বিজেপি এলে কি হবে আমি জানি না, কিন্তু আপনি এতদিন ধরে বিজেপি করছেন, বিজেপিতে গিয়ে বাড়িতে মাছ মাংস খেতে পারেন, মানে মাছ খাওয়া মাংস খাওয়া বন্ধ হয়ে গেছে কি কৌস্তব বাগচি? দাবিয়ে খাচ্ছি, রাজ্য অফিসে বসে খাচ্ছি। রাজ্য অফিসে আমাদের তো প্রত্যেকদিন যখনই বৈঠক হচ্ছে হয় মাছ বা মাংস তাই তো থাকে, আমাদের তো ভেজ ফেজের কোনো ব্যাপার নেই। আমাদের এই অমিত শাহজির প্রোগ্রাম হলো ব্যারাকপুরে, তো সুন্দর ফ্রাইড রাইস, চিলি চিকেন এইসবই তো খাবার দাবার ছিল। শুধু তাই নয়, তারপরে আমাদের প্রোগ্রামে প্রত্যেক আপনার দরকার পড়লে আসুন না আমাদের রাজ্য অফিসে, এসে দেখবেন কি সুন্দর যে প্রেস কনফারেন্সটা ছিল সেখানে আমি দেখলাম 3 রকমের মাছ রয়েছে। হ্যাঁ, যথেষ্ট মাছ পাচ্ছেন, অসুবিধা নেই। আমাদের ভেজ খাওয়ার লোকের সংখ্যা খুব কম। শুভেন্দুদা মাছ খেতে প্রচন্ড ভালোবাসে, সুকান্তদা প্রচন্ড ভালোবাসে, সবাই আমাদের নেতারা, শ্রমিকদা প্রচন্ড ভালোবাসে। এই সমস্ত নেতারা ভেজ দিন রেগে যাবে। অবাঙালি অর্জুন সিং পর্যন্ত এসে বললেন যে মাছ, অর্জুন দা আমার বাড়িতে বসে মাছ খেয়েছে, অর্জুনদার মতন নেতা ছিল আমার বাড়িতে। অর্জুনদা, আমি আবার বলছি, এই যে বাঙালি অবাঙালি অর্জুন সিং এর মতন নেতারা তারা 150 বছর ধরে এখানে, তাদের পরিবার এখানে আছে। বেশ, সুতরাং আজকে কৌস্তব বাগচি যে কথাগুলো বললেন সেটা কিন্তু সাংঘাতিক, মানে এগুলো রেকর্ডিং থাকবে, এগুলো ডিলিট করা যাবে না। কৌস্তব বাগচির প্রচুর রেকর্ড আছে, কোনো কিছু ডিলিট হয়নি। চুল এবার এই সরকার আসার ব্যাপারে আমার মানে এই কথাটা আমি একদম খুব দ্ব্যর্থহীন ভাষায় বলছি। আমার স্ত্রীর সাথে যখন আমি প্রেম করতাম, আমার স্ত্রীর অন্যতম আমার একটা প্রিয় জিনিস ছিল চুল। আমি অন্তত আর যাই হোক, আমি চাই আগের বছর ন্যাড়া মাথায় বিয়ে করেছি, এই বছর চুলটা হয়ে যাক। ও খুব আক্ষেপ করে, আর এটা হবে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। অন্যান্য সমস্ত এটা খালি বলার, ফুল ফুটুক না ফুটুক বসন্ত হবে এমনটা না তো। না না না, সরকার হবে, কি হবে না হবে জানি না, তবে সরকার হবে। রাজনীতির সামদাম দণ্ডভেদের আরেকটা এপিসোড আমরা এখানে শেষ করলাম। অন্য সমস্ত খবর দেখার জন্য চোখ থাক রিপাবলিক বাংলায়। কথা হবে চোখে চোখ রেখে। নমস্কার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।